পেশায় তিনি একজন চিকিৎসক আর তার নেশা সিনেমা তৈরি করা। তিনি হলেন ডক্টর রুদ্রজিৎ রায়। তার পরিচালনার প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি পিঞ্জর 10ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইতিপূর্বে পিঞ্জর কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সমেত পৃথিবীর নামি দামি ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার পর সমালোচকদের ভূয়সী প্রশংসা পায়। আজ আমার বিশেষ অতিথি পিঞ্জর সিনেমার পরিচালক ডক্টর রুদ্রজিৎ রায় এবং এই ছবির অ্যাসোসিয়েটেড প্রডিউসার অর্থাৎ সহযোগী প্রযোজক বেলজার ফিল্মসের অনিমেষ গাঙ্গুলি। রুদ্র, তোমার পরিচালনার প্রথম ছবি পিঞ্জর 10ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইতিপূর্বে তোমার পরিচালনার প্রথম ডকুমেন্টারি চেজিং মাই ড্রিম এবং পরবর্তী সময় কল্পবিজ্ঞানের প্রেক্ষাপটে নির্মিত শর্ট ফিল্ম ওয়েভলেন্থ মুক্তি পেয়েছিল। কিন্তু বড় পর্দায় মুক্তি পাওয়া কোনো ছবি একজন পরিচালক হিসেবে তার প্রথম ছবি, তুমি নিজে কতটা এক্সাইটেড বা তোমার অনুভূতিটা কীরকম হচ্ছে? ফার্স্ট অফ অল টেনশনের থেকে বেশি একটা অ্যাকসেপ্টেন্স, মানে মানুষ কীভাবে নেবে ছবি। এক বছর এর উপরও সিনেমাটা চলছে, তো সবার ভালো লেগেছে। বাইরে ছবিটা সবাই নিজের মতন করে আপন করেছে। আমি ওই জন্য আশাবাদী। এটা আমার হোম টাউনে জানেন তো, মানে একটা ক্রিকেটারও একটা এক্সট্রা চাপ থাকে, তার হোম টাউনে একটা সেঞ্চুরি যদি করা যায়, একটা ভালো রান করা যায়, ওই হোম টাউন অ্যাংজাইটিটা আর কি আছে। অবভিয়াসলি খুব ভালো লাগছে, কারণ এটা সব ফিল্ম মেকারই একটা স্বপ্ন। স্পেশালি আমরা যারা ইন্ডি ফিল্ম মেকার, তাদের কিন্তু এটা সবসময় একটা স্বপ্ন যে বড় পর্দায় নিজের ছবিটা দেখানো। তো এটা একটা অবভিয়াসলি স্বপ্ন পূরণ 10th জুলাই, তাই জন্য জাস্ট কিপিং ফিঙ্গার্স ক্রসড। তুমি তো পেশায় একজন চিকিৎসক, আর চিকিৎসা বিদ্যা হলো মানুষের শারীরিক সুস্থতার কাজ করে। অন্যদিকে চলচ্চিত্র মানুষের অদৃশ্য জটিলতা এবং আবেগের ক্যানভাস। ফলে এই যে দ্বৈত সত্তা, এই দ্বৈত সত্তার মধ্যে কোন দৃষ্টিভঙ্গি তোমার ছবির গল্প লেখার ক্ষেত্রে প্রভাবিত তোমাকে করেছিল? আমি না দুটো, দেখুন, মেডিসিন প্র্যাকটিস বলে তো লোকে, মানে এটা কিন্তু ব্যবসা নয়, এটা সে অর্থে কিন্তু একটা প্র্যাকটিস। গল্প বলা, গল্প লেখা, গল্প পড়াটাও কিন্তু একটা প্র্যাকটিস। সবই কিন্তু আমরা সবই কিন্তু অভ্যাসের দাম। আমি ছোটোবেলা থেকে বই পড়া শিখেছি। আমার ঠাকুরদা, আমার দাদু দিদা, মানে তখনকার দিনে নবকল্লোল, দেশ, এই যে উপন্যাস পড়া, অবভিয়াসলি যখন মানে ইয়াং এজে যে বইগুলো পড়েছেন, তখন বাংলার ডাকাত, কালো ভ্রমর, সত্যজিৎ রায়, যত বই, মানে যখন ছোটোবেলায় যেটা আমরা তখন পাই যে গোল্ডেন, আমরা শুকতারা, যে তখন পুজোর সংখ্যা যেগুলো আসতো, তো এগুলো ছোটোবেলা থেকে পড়ে পড়ে আমার একটা অভ্যেস কিন্তু ছোটোবেলা থেকে ছিল। আমি খুব কম বয়স থেকে লিখেছি, খুব কম বয়স থেকে ছবি তুলতে শিখেছি। তো আমি 7 বছর 8 বছর থেকে ক্যামেরা হাতে, মানে আমার বাবা একজন ফটোগ্রাফার ছিলেন, তাই জন্য আমি ক্যামেরা খুব ছোটো বয়সে হাতে নিয়েছি। আর তখন মানে ফিল্ম ক্যামেরা। ডাক্তারি, দেখুন, ওটা আমার মানে জেনেটিক্স, আমার ঠাকুরদা ডাক্তার, তাই জন্য আমি এইটাকে একটা মানে প্যাশন হিসেবে নিয়েছি। আমার ঠাকুরদা ডক্টর কানাইলাল রায়, কেন যারা ডোম, ম্যাথড, এদেরকে উনি দেখতেন, তো ইএসআই এর ওখানে গিয়ে আমি ওদের বাচ্চাগুলোর সঙ্গে ওখানে কুড়ি খেলতাম। আমি ওনার সঙ্গে খুব ছোটো বয়সে নর্মদা পরিক্রমা করেছি, ভেরি ইয়াং এজ। আমাকে আধ্যাত্মিক বইও উনি আমাকে প্রথম পড়িয়েছেন। আমার ঠাকুমা, উনি কোনোদিনও স্কুলে যাননি, উনি বই সব পড়তে পারতেন। সেটা তো সবার কাছ থেকে যেটা যেটা শেখার, নিজেরটা ওরম করে শিখে নিয়েছি। সিনেমার যে গল্প, সেটা তোমার লেখা। হ্যাঁ, তোমার লেখনী এবং রূপালী পর্দায় ফুটে ওঠা যে শব্দ, এই দুটোর ভারসাম্য বজায় রাখাটা কতটা তোমার কাছে চ্যালেঞ্জিং ছিল? খুব চ্যালেঞ্জিং ছিল। কেন, যেটা তো কিছু ডিরেক্টরের লেখা আমি পড়েছি, যাদেরকে আমরা অ্যাকচুয়ালি, যাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা নিই আর কি, তাদের বইতে যে অটোবায়োগ্রাফি বলুন বা যে লেখাগুলো লিখেছে, যে একটা
লেখার যদি 65% ছবিতে ওঠে জেনারেলি, তার বেশি কিন্তু অ্যাচিভ করা যায় না। কেউ বলতে পারে না আমার স্ক্রিন পেতে 100% যা পেয়েছি সেটাই তুলে ধরেছি, এটা অসম্ভব ব্যাপার, ইম্পসিবল ব্যাপার। তো আমি যদি যেটা ইম্যাজিন করেছি আমি সেটা তুলে ধরার চেষ্টা করেছি ওখানে। এবার কিছু কিছু জিনিস আছে, আমি চেয়েছিলাম ছবিটা যতটা পারি রিয়েলিস্টিক করা, কিন্তু আমি অন্যদিকে এটাও ভেবেছি যেটা এটা যেন ইন্ডিয়ান অডিয়েন্সও দেখে। দুটো কিন্তু পুরোপুরি আলাদা জিনিস। আমি যদি খুব এটাকে কঠোরভাবে বানাতাম তাহলে হয়তো এটা আমি অতটা মাস লোকের জন্য নয়। আর পিঞ্জরকে বানানো হয়েছে জানেন তো, মানে ইটস নট আ বেঙ্গলি ফিল্ম, ইটস আ প্যান ওয়ার্ল্ড ফিল্ম, বিয়ন্ড দ্য বর্ডার্স। এটা একটা বাঙালি লোক যেরকম দেখে পছন্দ করবে, একটা পাঞ্জাবি লোক ততটাই দেখে পছন্দ করবে, একটা শিখ মানে আপনার গুজরাটি লোক ততটা দেখে পছন্দ করবে, এভরিবডি। বাংলা আর হিন্দিতে বানানো ছবিটা, মানে ল্যাঙ্গুয়েজ যদি এটা স্পেশালি বলা হয়েছে, কিন্তু কারোর বুঝতে অসুবিধা হবে না। এনিবডি ক্যান ওয়াচ দ্য ফিল্ম, খুব ইজি টু মানে আন্ডারস্ট্যান্ড ফিল্ম এটা। কেন আমরা ডায়ালগের থেকে বেশি আমরা ইমোশন আর আমরা অবজেক্টিফাই করে করে লোককে বোঝাবার চেষ্টা করেছি যে হোয়াট ইজ দেয়ার ইন দিস ফিল্ম। বাংলাদেশের একজন বিখ্যাত ঔপন্যাসিক গল্পকার হাসান আজিজুল হক, ওনার একটি ছোট গল্প খাঁচা, বিখ্যাত গল্প, সেটা কি কোনোভাবে এই ছবিটা করতে তোমাকে অনুপ্রাণিত করেছিল বা তুমি উদ্বুদ্ধ হয়েছিলে, নাকি জীবনে তুমি কোনো জায়গায় আটকে পড়েছিলে খাঁচার মধ্যে, সেটি তোমার গল্প লেখার উৎস? আমি গল্পটা লেখার পরে আমি জানতে পারি বুদ্ধদেব দাশগুপ্তর চরাচরের কথা। গল্পটা লেখার অনেক পরে আমি তবে ছবিটা দেখি, তার সঙ্গেও আমার ছবির কোনো মিল নেই। আমি এটা না নিজের জীবনকে রিলেট করে ছবিটা বানিয়েছি। মানে আমি মানে পাখি এখানে একটা মেটাফর আমার গল্পটাতে। আমার হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষই একটা অদৃশ্য খাঁচায় বন্দি। এবার আমি যেরকম খুব যখন প্রথম ডাক্তারি পাশ করি মফস্বলে যেতাম প্র্যাকটিস করতে, সেখানে গিয়ে আমি অনেক কিছু জিনিস দেখি নিজের চোখে, আমি ক্যারেক্টারগুলো তার মধ্যে থেকে একটু একটু করে খুঁজে পাই, আমি সেইগুলোকেই ট্রান্সলেট করি আমার লেখার মধ্যে। তাদের সঙ্গে মিশেছি। কিছু পেশেন্ট যারা আমার কাছে এসেছিলো কিছু গল্প শোনাতে বা নিজের বলতে, এরম হয় না যে ডাক্তারবাবু জানেন তো আমার এরম হয়েছে, যারা আপনার অনেক দিনকে দেখবেন পুরনো পেশেন্ট হয়ে যায়, তারা একটা ফ্যামিলির মতন হয়ে যায়। ওই তখন ওই লোকগুলো আপনাকে বলবে জানেন তো ডাক্তারবাবু আমার এরম হয়েছে। তো এই সব কটা জিনিস একটু একটু করে আমাকে অনুপ্রেরণা দেয়। তো ওইখান থেকে কিন্তু পিঞ্জরের উৎপত্তি হয়। যদি পিঞ্জরের গল্পের বিষয়বস্তু একটু সংক্ষেপে বলা যায়। কেউ মহিলা, কেউ পুরুষ, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ আউটকাস্ট, ঠিক আছে, আর একটা পাখি আছে। তো এই প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে কিন্তু লিঙ্ক। ওখানে অনেকে বলছে 5টা গল্প না 5টা ক্যারেক্টার, আর তার সঙ্গে একটা পাখি আছে, সেই পাখিটারও একটা নিজের জীবন আছে। তো এই সব মিলিয়ে আমরা কীরকম করে একটা অদৃশ্য খাঁচায় নিজেরা লড়ি, আবার অন্যদিকে একটা পাখিকে কিন্তু খাঁচার মধ্যে বন্দি করে সেটাকেও শখ পালিত করি। দুটোকে রিলেট করি গল্পটা। একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হিসেবে যখন তুমি ছবিটা পরিচালনা করছো, এটা তো একটা লং জার্নি, কি কি বাধা বিপত্তির মধ্যে দিয়ে গেছো, আদৌ গেছো কিনা সেটা আমি প্রচণ্ড, আমি এখনো পর্যন্ত এখানে বসে আছি এই মুহূর্তে আপনার সঙ্গে কথা, আমি এখনো বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি সারাক্ষণ বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোচ্ছি। প্রথম হলো গল্পটা বলে সবার কাছে রিচ করা। 4 বছর আমি লিখেছি, একটা প্রডিউসারকে খুঁজতে আমি পাইনি। আমি অনেক জুতোর শোল খইয়েছি, আমি অনেক খরচা করেছি, কিন্তু এই প্রডিউসার খুঁজে পাইনি। খারাপ টোপেও পড়তে হয়েছিল এক এক জায়গায়, কিন্তু আমি বুঝতে পেরেছি যে না, দিস ইজ নট মাই ওয়ে। কেন আলটিমেটলি তো আমি ডাক্তার, আমাকে আমার নামটাকেও বজায় রাখতে হবে, তাই না? আমি সোসাইটিতে খুব, আমাকে একটা করে পা ফেলতে খুব সন্তর্পণে। তখন 4 বছর পরে যখন দেখলাম না, যখন একদম আশা ছাড়িয়ে ফেললাম, তখন আমার 2-3জন প্রডিউসার, মানে প্রডিউসার বলবো না, বন্ধুবান্ধব বলে সিনেমাটা করবো। ওরা প্রথমে আমায় করে ইনভেস্টমেন্ট করতে শুরু করলো, তারপর আলটিমেটলি ওরা ব্যাক আপ করে গেল। তো ওটা প্রথম ধাক্কা। এবার সিনেমা যখন করতে শুরু করলাম, এবার আর্টিস্টকে বলছি, কেউ বলে ডাক্তার কী শখ,
কী বানাবে ভগবান জানে, কেউ রাজি হচ্ছিল না। যারা যারা ওয়েভলেন্থ দেখেছে তারা আমার যারা টিমের আগে মেম্বার ছিল তারা আমায় কিছুটা সাপোর্ট করেছিল, তারা ছিল। তারা বাকি ছাড়া নতুন কাউকে বলতে গেলে ও কী বানাচ্ছে, কি কে এটা কী হয়েছে না, শখের জন্য এসে ডাক্তারি ছেড়ে সিনেমা করতে যাবো। তো তারপরে সিনেমাটা তৈরি করতে গিয়ে প্রথমেই যেটা হলো, অবভিয়াসলি একটু বাজেটের ইস্যু হলো। কেন আমি চেয়েছিলাম যে বানালে ভালো জিনিস বানাবো, না বানালে বানাবো না। আর আমি এটা বিশ্বাস করি 10-12 দিন 14 দিন হয়ে সিনেমা হয় না। আমি সিনেমাটার জন্য ভাবনা চিন্তা শুরু করেছিলাম বহু বছর আগে। পাখি যেগুলো ইউজ হচ্ছে তাদের নিজের সাউন্ড কীভাবে বানাবো, কীভাবে দেখতে হবে সিনেমাটা, এটা করতে করতে 1.5 বছর দেখেছি হয়ে গেছে। তারপরে সিনেমাটাকে সেভাবে তৈরি করতে লেগেছে। ওই আমাদের প্রায় 25 দিনের কাছাকাছি আমি সিনেমাটা শ্যুট করেছি। গল্পের ভাবনা কত বছর আগে? 2000 ধরে নিন, গল্প ভাবনা 17 থেকে একটু একটু করে লিখতে লিখতে 22-এ শেষ করেছি। তবে পুঁজি জোগাড় করাটা তো একটা বিশাল লড়াইয়ের জায়গা আমরা ছিল। কিছু কিছু করে যেরকম করে করেছি, তারপরে আমার নিজের ঘটিবাটি অনেক কিছু জিনিস বিক্রি করতে হয়েছে, আমার অনেক কিছু গয়নাগাটিও বিক্রি করতে হয়েছে, আমার লোন নিতে হয়েছে সিনেমাটা শেষ করার জন্য। নিয়ে এরম করতে করতে আস্তে আস্তে করে কমপ্লিট করতে হয়েছে। আমার তখন আমার একটা 2 দিন ক্যান্সেল হয়েছিল। তখন যে সরকারের যে গিল্ডের সমস্যা ছিল তার জন্য ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হিসেবে আমার সিনেমাও বন্ধ হয়েছিল, আমার তার জন্য 2জন ব্যানও হয়েছিল। তার জন্য আমার শুটিংটা পুরোপুরি অত লোকজনকে আমাকে একটা জায়গায়, যেখানে আমাদের একটা সিন আছে যেখানে অনেক জুনিয়র আর্টিস্ট দরকার ছিল, তো সেই সবাইকে তুলে নিয়ে আমাকে লোকেশান চেঞ্জ করে অন্য স্টেটে গিয়ে শ্যুট করতে হয়েছিল। তার একটা খরচা আমাকে এক্সট্রা বইতে হয়েছিল। তো সেই সব খরচার পরে সিনেমাটা পড়েছিল, আমার পোস্ট প্রোডাকশন করার পয়সা ছিল না। কিছু লোক সাহায্য করেছে, কিছু আমার খুব কাছের পেশেন্টের মতন হয় যারা আমাকে কিছু মানে করেছে অ্যাজ আ মানে গিফট হিসেবে দিয়েছে ছবিটা, মানে আস্তে আস্তে করে করা। তারপরে যখন সিনেমাটা মোটামুটি একটা জায়গায় আসলো ফেস্টিভ্যাল থেকে, যখন থেকে অনিমেষ আমার সঙ্গে অ্যাসোসিয়েটেড হলো, তবে থেকে আস্তে আস্তে করে আমি বুঝতে পারলাম যে না, এবার আস্তে আস্তে করে দরজাটা খুলছে। ওই আস্তে আস্তে করে তখন লোকের সঙ্গে আস্তে আস্তে করে যোগসূত্র হতে 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 একটা জায়গায় এসে আজকে এই জায়গাটাতে, এই যে রিলিজের চিন্তা ভাবনা তো আমাদের বোধহয় আজ থেকে আমাদের মাস 4 আগেও আমাদের কোনো ছিল না কিছু। প্রাক্তন সরকারের যে ফেডারেশন ছিল টলিগঞ্জে, তার দ্বারা কি কোনো রকমভাবে প্রাপ্ত হয়েছিল? দেখুন, আমি না একটা জিনিস খুব খোলাখুলি বলি, সরকার কে এলো গেল, আমি খুব অ্যাপলিটিক্যাল পারসন সত্যি কথা বলতে গেলে। এখন আপনাকে বলতেই পারেন যে এখন 4জন মিনিস্টার বা যারা এইখানে সরকার আমাদের এখানে মানে যে আমাদের যে ট্রি প্লান্টেশন যেখানে করতে এসেছিলেন তারা এসছিলেন ওখানে, দ্যাট ইজ ডিউ টু রেসপেক্ট। বাট আমি এটার জন্য না, আমি সবাইকে রেসপেক্ট করি। আমি মেন যেটা হচ্ছে, দেখুন আমাদের যারা ফিল্ম মেকার, যারা আমাদের সিনিয়র আছে, আমি সেইভাবে জিনিসটাকে বলতে চাই যে যারা আমাদের সিনিয়র আছে, দে শুড অ্যাটলিস্ট অ্যাকনোলেজ দেয়ার জুনিয়র্স। আমাদের ডাক্তারি তো সেটাই হয়, আমাদের ডাক্তারিতে একটা সিনিয়র ডাক্তারে কিন্তু একটা জুনিয়র, বই থেকে কিন্তু কেউ লোকে শেখে না। এই ডাক্তার যারা বড় বড় ডাক্তার যারা হয় না, তারা কিন্তু বই পড়ে কেউ শেখেন, তাদেরকে তাদের সিনিয়ররা শেখায়। তারা পেশেন্ট দেখতে দেখতে অভিজ্ঞতা বাড়াতে থাকে। বই পড়ে কটা জিনিস শিখবে, প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, যেটা এভিডেন্স বেসড প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কিন্তু টোটালি আলাদা। আপনাকে যদি আমি এই রোগটা যদি না বারবার করে বলে দিই, আপনি কিন্তু কোনোদিন শিখবেন না। আপনার সাপোর্টটা দরকার, আপনার যে ফ্যাটার্নিটি থেকে আছে। হ্যাঁ, আপনি এখন সেটা একটা বাজে সিনেমা বানিয়ে আমার সাপোর্ট চাই তো বললে চলবে না। যখন when you are getting recognition and all, you need support from your seniors. Your film should be political, but I cannot be a political, but it's my views. আমি as a director, I won't be political. My film can be political, but not me. তাই জন্য আমি দোষ দিও বা কি, মানে এখন তার যেটা হয়ে গেছে আর পাল্টে, আমার যে টাকাটা লস গেছে ওই একটা দিন শিফট করাতে, সেটা তো আমি ফেরত পাবো না। সাহায্যের সময় যদি আপনি সাহায্য না পান পরে, তাহলে তো আপনার লাভটা নেই কিছু, তাই না? আজকে যদি আমায় যা সাহায্য করেছে, আমি এখান পর্যন্ত উঠতে পেরেছি, আমার আরেকজন যিনি এক্সিকিউটিভ প্রডিউসার আছে উনি আমার সাহায্য করছেন বলে আমি আরেকটু এগোতে পারছি।
সাহায্য যদি না করেন একটা জিনিসকে, যদি যে উঠতে চায়, তাহলে তো আপনি কিছুই করতে পারবেন না। সেটা তো কোনো এক্সটার্নাল ফোর্স দিয়ে আপনি প্রবাহিত করতে পারবেন না। রুদ্র, তোমার প্রোডাকশন হাউসের নাম কি? আমার প্রোডাকশন হাউসের নাম চেজিং ড্রিম ফিল্মস। অনিমেষ, তোমার প্রোডাকশন বেউজার ফিল্মস, এই প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি হিসাবে তুমি অ্যাসোসিয়েটেড প্রডিউসার হিসেবে পিঞ্জারের সঙ্গে যুক্ত হয়েছে। তা তোমাদের দুজনের অর্থনৈতিক সমীকরণটা কীরকম ছিল? অর্থনৈতিক সমীকরণ ইন দ্য সেন্স, আমি যেটা প্রথমেই বলবো, আমি ছবিটা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্যানোরামা সিলেকশনে আমি তখন ছবিটা দেখতে যাই, এবং আমার এখনও মনে আছে রবীন্দ্র সদনের জায়গা ছিল না, আমি দাঁড়িয়ে আমি প্রথমে ভাবলাম একটু দেখে বেরিয়ে যাই, কিন্তু যেই দেখতে শুরু করলাম আমি আর নড়তে পারিনি, ঠিক আছে। তো আমি লাস্ট অবধি ছবিটা দেখি, এবং আমার বহুদিন থেকে ইচ্ছা ছিল যে আমি এমন একটা কোনো ছবির সঙ্গেই যুক্ত হতে চাই যেখানে আমি যে জার্নিটা করেছি সেই জার্নিটাকে যাতে আমি জাস্টিফাই করতে পারি, মানে লোকে যাতে এরকম না বলে আচ্ছা ঠিক আছে ও এই ছবিগুলো করেছে, এই ছবিগুলো করার পর কেন এই ছবিটা করলো। যে কারণে আমি প্রচুর ওয়েট করেছি, আমার কাছে প্রচুর অফার এসছে, এমন অনেক রকমের জায়গা ছিল যেখানে আমি চাইলে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আমি তৈরি করেছিলাম সেখানে আমি খুব ইজিলি আর একটা সোলো প্রোডাকশন নামাতে পারতাম, কিন্তু আমি সেটার জন্য অপেক্ষা করেছি। এবং তুমি জানো যে আমি তার মধ্যে একটা শর্ট ফিল্মও করেছিলাম, কারণ আমি যতক্ষণ না কোনো একটা কনসেপ্টের উপর বিশ্বাস করি ততক্ষণ পর্যন্ত আমার ভেতর থেকে সেটা আসে না, আমি সেটা এগোবো। তো যখন আমি ওর ছবিটা দেখলাম, আমি দেখেছি ছবি ভালো ছিল, আমি এটাও দেখেছিলাম যে ঠিক আছে মানে অধিকাংশ যে অ্যাক্টাররা তারা অত্যন্ত ট্যালেন্টেড, কিন্তু একটা অনসেম্বল কাস্ট, ঠিক আছে। এবং এই কাস্টকে নিয়ে আমি যদি একটা ছবি শুরু করি এবং সেটাতে অ্যাসোসিয়েট হই, এবং সেখানে আমি আমার যে সাপোর্টটা দিতে চাই সেই সাপোর্টটা দিতে হয়, তাহলে হয়তো ইট ওয়ন্ট বি ভেরি ইজি ইন অল দ্য টাইম, কারণ এখানে অনেকে পপুলার আছে, কিন্তু একটা যেটা হয় যে যেভাবে আমরা মার্কেটকে দেখি কিংবা আমরা অ্যাক্টার্সদের দেখি, এখানে অনেক বেশি ও যেখানটাতে জোর দিয়েছে যে সেটা হচ্ছে একদম চরিত্রর সাথে যে মানুষটা খুব ডেডিকেটেডলি কাজটাকে করতে পারে সেই অ্যাক্টারগুলোকেই চুজ করেছে। কিন্তু আমার একটা ভেতর থেকে মনে হয়েছিল যে আমি এই ছবিটাকে বিশ্বাস করি, এই ছবিটাই আমার কাছে স্টার, এবং আমি জানতাম যে আমি যদি এটার সঙ্গে অ্যাসোসিয়েট হই, আমার যে এত অভিজ্ঞতা, আমি যে জিনিসগুলো শিখেছি কাজ করতে করতে, যেটা হয়তো এই ছবিটার এগোনোর পথে সাহায্য করবে। আমি দেখলাম এরকম বেশ কিছু মানুষ যাদেরকে আমি চিনতাম, যাদের সঙ্গে কথা বলে তাদেরকেও যদি এই ছবিটার সঙ্গে জুড়তে পারি তাহলে ছবিটার জন্য ভালো হতে পারে। তো আমি না সেইভাবে সমস্ত জিনিসটাকে দেখে এই ছবিটার পাশে এসে দাঁড়িয়েছি, বিকজ আমার মনে হয়েছে ও যেভাবে ওর যে ডেডিকেশন, ওর যে অনেস্টি এবং ওর যে যত্ন এবং অক্লান্ত পরিশ্রম, ঠিক আছে। আমি সত্যি কথা বলতে আমি নিজেও একটু ওয়ার্কাহলিক, ঠিক আছে। আর আমার একটা যেটা হয় যে সেটা হচ্ছে আমি বহুদিন ধরে এখানে কাজ করে আমি এটা বলতে চাই যে আমি ঠিক না আমার মনের মতো মানুষ খুব কম পেয়েছি, যার সঙ্গে মানে যে আমাকে বুঝতে পারবে যে আমি কিন্তু কাজটার আমার কাছে সবার আগে প্রায়োরিটি, তারপরে বাকিটা যদি আমি নাও পাই আমার কিন্তু কিছু যায় আসে না। ও সামহাও ওর সঙ্গে মিশতে মিশতে কাজটা করতে করতে দেখলাম যে ও ঠিক ওই সেম প্রসেসে ভাবেন। তো সেখানে গিয়ে না বাকি জিনিসগুলো আমি বললাম যে তাহলে শুধু না হতে থাকলো, এবং হতে থাকলো বলতে আমি কখনো কোনো মানুষের সঙ্গে যখন কথা বলেছি আমার কিন্তু ভেতরে একবারের জন্য ডাউট আসেনি যে এটা হবে না। আর তুমি দেখবে তোমার যদি নিজের প্রতি সেই বিশ্বাসটা থাকে, তুমি যখন সামনের লোকটাকে গিয়ে বলছো, তুমি কিন্তু সামনের লোকটাকে ঠিক সেই বিশ্বাসটা দেয়াতে পারবে। সেখান থেকেই অনেকে আমাদের এই কাজটার সঙ্গে যুক্ত হলো। অনেক জায়গাতে আমার যে অভিজ্ঞতাগুলো ছিল সেই অভিজ্ঞতাগুলো আমি চেষ্টা করেছি ডিসকাস করে করে দেওয়ার জন্য, যেটা হি ইজ অলসো আ ভেরি মানে এটা হয় কি তুমি দিতে চাও, অনেক সময় আরেকজন নিতে রাজি হয় না, বাট হি অলওয়েজ ভ্যালু। আবার যেখানটাতে হয়তো আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, হয়তো মনে হচ্ছে যে সেটাকে আর একটা দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, সেটা ও আবার আমাকে সবসময় এত সুন্দরভাবে জিনিসটা দেখায়, সেখানে হয়তো আমিও সেটাকে ভ্যালু করি। আমার মনে হয় এই পারস্পরিক সমীকরণটাই কিন্তু আমাদেরকে আজকে এতটা আসতে সাহায্য করেছে। রাজ্যে নতুন সরকার এলো, পুরনো গিল্ডার নেই, তোমরা দুজনেই প্রযোজক আর রুদ্র হলো পরিচালক।
তোমাদের দুজনের কাছে একটা প্রশ্ন, যে এখন এই পরিবর্তিত পরিস্থিতি কতটা পরিচালক প্রযোজকদের ক্ষেত্রে অনুকূল হবে? আমার নিউ কামার, আর আমার আই ডোন্ট হ্যাভ এনি টেল, আমার না মানে না আমার কোনো ব্যাকআপ আছে। একটা সাধারণ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হচ্ছে সবচেয়ে মানে মানে বলতে পারেন যেরকম হয় না, একটা এক্সপেরিমেন্ট বলুন বা একটা উদাহরণ বলুন, তাহলে ওটা হচ্ছে সবচেয়ে বড় এক্সাম্পল। আই উইল বি দ্য বেস্ট এক্সাম্পল উইদাউট ব্যাকিং অফ এনিবডি ফ্রম ব্যাক, যে নিজের ছবিটা ধরতে চলেছে সাধারণ মানুষের কাছে। কতটা সাপোর্ট আমি পেতে চলেছি ফ্রম দ্য নিউ গভর্নমেন্ট আউট হিয়ার অ্যান্ড দ্য নিউ রিক্রুটেড পিপল যারা আছে তাদের কাছ থেকে কতটা সাপোর্ট পাচ্ছি। সরকারি হলেও আমরা আবেদন করেছি নন্দনা রাধাতে। এই সিনেমাটা কিন্তু বড় স্ক্রিনের জন্যই। তো আশা করি যদি লোকের ভালোবাসা, আর এটা তো অলরেডি ফিল্ম ফেস্টিভ্যালের বাইরে অনেকগুলো বড় বড় ফেস্টিভ্যাল, আর আমাদের এর পরেও অনেকগুলো ফেস্টিভ্যালে কিন্তু অলরেডি চান্স পেয়ে আছে। সেগুলো আমরা আস্তে আস্তে করে প্রেস রিলিজগুলো করবো, কেন কিছু চুক্তি থাকে যে ওরা যতক্ষণ না নিজেরা আগে জানাচ্ছে ততক্ষণ জানাতে পারবো না। তো খুব প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যালেই চান্স পেয়েছে, যেগুলো আমরা পরে পরে বলতে শুরু করব। এবার দেখি কীরকম সাপোর্ট আমরা পাই। আমি একটা কথাই বলবো, আমি কাজ করতে করতে একটা জিনিসই বুঝেছি যে পরিবর্তনটা না শুধুমাত্র সরকারে হলে হবে না, মানসিকতাতে পরিবর্তন হতে হবে। কারণ সমস্যাটা হচ্ছে কি যে একটা ইন্ডাস্ট্রি যখন লিমিটেড হয় তখন কিন্তু এটা সরকার স্পেসিফিক হয় না, এটা মানসিকতায় হয় যে আমি শুধুমাত্র একচ্ছত্রভাবে সমস্ত সুযোগ সুবিধাগুলো নেবো, আর একজনকে আমি সেই সুযোগ সুবিধাগুলো দেবো না। এই বিষয়টা যতক্ষণ না চেঞ্জ হবে, পরিবর্তন আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকার চেঞ্জ হয়েও বদলটা আমরা পুরোপুরি দেখতে পাবো না। কারণ জিনিসটা হচ্ছে সরকার কিছু প্রোটোকল ক্রিয়েট করতে পারে, কিন্তু যে জায়গাতে আমরা কাজ করছি সেই জায়গার মধ্যে যে একতা, এটা কিন্তু নিজেদেরকেই করতে হবে, তবেই কিন্তু আমার যে পার্টিকুলার ক্ষেত্র সেটা বাড়বে। তো মানসিকতাটা খুব দরকার, এবং মানসিকতাটা আমার জন্য চেঞ্জ করতে বলছি না, আমি বলছি সিনেমার স্বার্থে। কারণ আমরা এই মানসিকতাটা পরিবর্তন করছি না বলেই কিন্তু আমরা একটা পিছিয়ে পড়ছি। মানে এটা বুঝতে হবে যে আমি আজকে যদি কখনো কোনো একটা জায়গা তৈরি করেছি, তো আমাকে কেউ না কেউ কখনো সেই জায়গাটায় হেল্প করেছে, তো আমাকেও সেখানে আর একজনকে হেল্প করতে হবে। সেই হেল্পটা শুধুমাত্র আমার নিজের বংশের কেউ হলে তবেই করব, সেটা হলে হবে না। একটা ইন্ডাস্ট্রি শুধুমাত্র আমার ছেলে মেয়ে দিয়ে তো বাড়বে না। একটা ইন্ডাস্ট্রি বাড়বে যখন আমি আর একটা উত্তরসূরি তৈরি করে যেতে পারবো, যে আমার লিগাসিটাকে নিয়ে চলবে, ঠিক আছে? তো আমার মনে হয় মানসিকতাটা চেঞ্জ হলে তবেই কিন্তু আমরা আরও বেশি ভালোভাবে বুঝতে পারবো, এবং এই সরকারের পরিবর্তনের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোকে ঠিকমতো কাজে লাগিয়ে এগোতে পারবো। রুদ্র, যেহেতু তোমার এটা পরিচালনার প্রথম ফিচার ফিল্ম, ছবিতে নতুন কি থাকছে? অনেক কিছু নতুন আছে। এর সিনেমাটোগ্রাফিটা একটু অন্যরকমভাবে বানিয়েছি আমরা। একটা 50-55 বছর পুরনো ভিনটেজ লেন্স, যেগুলো দিয়ে প্রাইম লেন্স আগেকার দিনে যেগুলো দিয়ে ছবি তোলা হতো, সেইটাকে আমরা অ্যাডাপ্টারের সঙ্গে একটা ডিজিটাল ক্যামেরার সঙ্গে আটকাই, সেইটা দিয়ে সিনেমাটোগ্রাফিটা করা একটা অদ্ভুত ফিল্ম, একটা অদ্ভুত টাইপের ফিল দেওয়ার জন্য ছবিটাতে। এর সাউন্ড ডিজাইনটাও একটু অদ্ভুতভাবে করা হয়েছে, যাতে মনে হয় যেন মনে হয় ওই যেটা করে আমরা অ্যাকচুয়াল যে সাউন্ড, যেটাকে আমরা বলি না যে সিং সাউন্ড, তো এই সিং সাউন্ডের মতন ফিলটা পাবে, যতটা আর কি ন্যাচারাল করা যায়। অনেক মানে যে পাখিগুলো সাউন্ড আমরা ইউজ করা, যেগুলো অরিজিনাল শ্যুট করা হয়েছে 1-1.5 বছর ধরে, যে যে মানে তাদের আওয়াজগুলো রেকর্ড করা হয়েছে 1-1.5 বছর ধরে, সেগুলো সব এই ছবিটার মধ্যে আছে। একটু অন্যরকমভাবে এটা প্রেজেন্টেশনটাও একটু অন্যরকমভাবে, তো আশা করছি এই জিনিসগুলো নতুনত্ব পাবে বাংলার অডিয়েন্স। অনিশ বসু, যিনি জাতীয় পুরস্কার জয়ী একজন সাউন্ড ডিজাইনার, তিনি তো এই ছবিতে কাজ করেছেন। হ্যাঁ, আর এই সাউন্ড ডিজাইন ওই 1 মাসের মধ্যে হয়নি। এই সিনেমাটা সাউন্ড ডিজাইন করতেই প্রায় 6 মাস লেগেছে, 6 মান্থস অলমোস্ট। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে, যিনি তোমার ঘরণী। তা সেটা কি পূর্ব পরিকল্পিত না কাকতালীয়?
না না, তখন আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক ছিল না যখন ও সিনেমাটা করে। সিনেমা করার পরে কিন্তু আমাদের মধ্যে প্রেম শুরু হয়। তখন আমি ওকে নিছক কিছু জিনিসের জন্যই, মানে আমি কোথাও ভেবেছিলাম ও খুব আন্ডার রেটেড অ্যাক্ট্রেস এখানকার, মানে ওকে ঠিক মতো ইউটিলাইজ কেউ করেনি ঠিক, মানে যেভাবে ও প্রেজেন্টেশন করতে পারে নিজেকে, খুব কমন ক্যারেক্টার, কিন্তু আমি একটুখানি ভেরিয়েশন দিতে চেয়েছিলাম, তাই জন্যই ওকে জেনারেলি কাজটা আমি ওইভাবে করেছিলাম। স্বামী স্ত্রী যদি একই পেশায় থাকে সেটা কি বাড়তি লাভ? বাড়তিরা মানে এক পেশা তো আমাদের অ্যাকচুয়ালি নয়, আমাদের মানে আমার ডাক্তারি আর ওর সিনেমাটা হচ্ছে অ্যাকচুয়াল মানে পুরোপুরি আলাদা। দুজনেই খুবই খাটতে হয়, আমাকেও সারাদিন খাটতে হয়, ওকেও সারাদিন খেটে ও যখন বিধ্বস্ত হয়ে আসে, কোন দিনকে ওর ইমোশনাল সিন হবে, কান্নাকাটি করে আসে, সেদিনকে আমি ও বুঝতে পারি কেন ও ক্যারেক্টারের মধ্যে এতটাই ঢোকার চেষ্টা করে, ও কিন্তু ওইটা নিয়ে বাড়িতে আসে। কিন্তু মানে সেটা এখন প্রথম প্রথম বুঝতে পারতাম না, এখনটা আমি অনেকটাই বুঝতে পারি। আমি জানি যে বোধ কেঁদেছে বাবা, এর আশেপাশে দিয়ে এখন যেও না, আজকে অনেক কেঁদে কেটে এসছে, বা যেদিনকে ইয়ার্কি ঠাট্টার মধ্যে সে বুঝেছি না আজকে লাইট হয়েছে। সিনেমাটা হচ্ছে আমাদের মধ্যে একটা ডিবেট, মানে ও খুব ক্রিটিসাইজ করে যে কাজটা আমি, মানে কেন ও ইন্ডিয়ান টেলিভিশন ফোকাসড, আর আমি হচ্ছে একদম পুরোপুরি ওয়ার্ল্ড সিনেমা ঘেঁষা, তাই জন্য আমাদের ওয়ে অফ সিনেমাটা কিন্তু পুরোপুরি আলাদা। ও ইজ মোর ইনটু মাস, যেটা মানে মুভি যেটাকে বলা হয় কমার্শিয়াল মুভি ঘেঁষা, আমি পুরোপুরি ওয়ার্ল্ড সিনেমা ঘেঁষা, তাই জন্য ওই একটা জায়গায় আমাদের অসুবিধাটা হয়, কারণ আমি যে সিনেমাটা দেখতে অ্যাকচুয়ালি চাই সেটা আমাকে আলাদা করে টাইম বার করে দেখতে হয়। তোমাদের দুজনের কাছেই প্রশ্ন, এই পিঞ্জর তো শুধু কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করেনি, পৃথিবীর নামি দামি ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করেছে, ফলে ইন্ডিপেন্ডেন্ট যে ফিল্ম তার বর্তমান পরিস্থিতি ওয়ার্ল্ড ওয়াইড কী তোমাদের চোখে পড়লো? নতুনত্ব কী দেখলে? বা এই ছবিটা যখন তোমরা প্রচারের জন্য গেছো তা নতুন কি আবিষ্কার করলে? প্রথমত ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে না একটা পড়াশোনা আলাদা করে হয়ে যায় একটা সাবজেক্ট, কারণ এটা হচ্ছে একাডেমিক পড়াশোনার জায়গা। ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাকচুয়ালি হচ্ছে প্রথম সারি ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হয়ে গেল, যেগুলো FIA PF অ্যাক্রেডিটেড ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে গেল, ঠিক আছে, ওগুলো প্রথম সারির যে ফিল্ম ফেস্টিভ্যালগুলো যেগুলো আছে, হ্যাঁ তার মধ্যে কলকাতা পড়ে একটা ফেস্টিভ্যাল, কিন্তু নাহলে এই যে প্রথম সারির যেগুলো আছে কান, ভেনিস, বার্লিন, এখন বুসান এবছর থেকে ওটা অ্যাড হয়েছে, টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আছে। তো এই যে প্রথম যে সারির যে ফিল্ম ফেস্টিভ্যালগুলো যে সবচেয়ে টাফেস্ট, এদের যে পার্সেন্টেজ হয়, মানে তার থেকে আপনার পার্সেন্টেজ হাই হচ্ছে IAS IPS হওয়ার। এশিয়ান সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে রিপ্রেজেন্ট করে, যেমন সবচেয়ে ইজিয়েস্ট উদাহরণ হচ্ছে নেমসেক, মীরা নায়ারের, ঋতুপর্ণ ঘোষের সিনেমাগুলো, সত্যজিৎ রায়ের সিনেমাগুলো, ম্যাক্সিমাম ওনার সিনেমা অবভিয়াসলি মোর টুয়ার্ডস দ্য ফার্স্ট, মানে মানে আপনার ফার্স্ট 5, বাট যে ডায়াসপোরা, যে মানে আমাদের কালচারটাকে যেটা তুলে ধরে সেই সিনেমাগুলো, এগুলো স্পেশালি যেগুলো আমাদের এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল হলো, সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল হলো, সেগুলো হচ্ছে সেকেন্ড স্তরে যে ফেস্টিভ্যালগুলো সেইগুলো। তো আমাদের ম্যাক্সিমাম কিন্তু ওইগুলোতেই ক্যাটার করেছে টু দ্য এশিয়ান ক্রাউড, ইন্ডিয়ান যারা বাইরে আছে তাদের ক্রাউড, সেইটাকে বেশি কিন্তু ক্যাটার করেছে, কারণ আমাদের ছবির সাবজেক্টটাই কিন্তু ওইটা। তো সেখানে কিন্তু এইটা নিয়েই প্রশংসা অর্জন করেছে যে না এই ছবিটা কিন্তু একটু অন্যরকমের ছবি। যেরকম বার্সেলোনাতে ইট ওয়াজ ওয়ান অফ অনলি বেঙ্গলি ফিল্ম দ্যাট গট চান্স আউট দেয়ার, এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল যেটা বার্সেলোনাতে ডিসকভারি সেকশনে যেটা সিলেকশন হয়েছিল। ইভেন টরন্টোতে মাত্র 3টে সিনেমা গেছিলো ইন্ডিয়া থেকে, অনলি বেঙ্গলি যেটা সেন্টার পিস হিসাবে আমাদের পিঞ্জরি ওখান তো হয়েছিল টরন্টোতে, যেটা ওখানে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল হয়, ওটা ওখানে গভর্নমেন্ট করে। সিডনিতেও তাই অনলি বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল ছিল, মানে যেটা বাংলা সিনেমা পেয়েছিল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল সিডনি গত বছরে, একমাত্র বাংলা সিনেমা যেটা গেছিলো দ্যাট ওয়াজ পিঞ্জর, দ্যাট ওয়াজ সিলেক্টেড অ্যামং দ্য বেস্ট। তো যে কটা ফিল্ম ফেস্টিভ্যাল আমরা খুব একটা সব জায়গায় পাঠাইও নি, কারণ এর স্কোপটা খুব লিমিটেড। ওখানে যারা আমাদের কাছে ছবি পাঠিয়েছে তারা অনেকে লিখেছে আমাদের,
They have mailed us, they have given the critics. Some people are waiting in ইন্দো জার্মান, যেখানে কদিন পরে দেখাতে চলেছে ছবিটা, ওখানে কিছু লোক ওয়েট করে দেয় আর টেক্সটিং আস, কবে এখানে আমাদেরকে একটুখানি বলুন, আমরা এখানে দেখবো। বাঙালি অনেকজন আছে এনারা, বেঙ্গলিজ, দে ওয়ান্ট টু সি দ্য ফিল্ম আউট দেয়ার, ইভেন লন্ডনেও সেটা। এবার আমরা যখন এরপরে যখন একটা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন হবে, তখন আরও বেশি ওয়াইড স্প্রেড অডিয়েন্সের কাছে আমরা নিয়ে যেতে পারবো ছবিটা। যেহেতু তুমি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, এটা তোমার প্রথম পরিচালিত ছবি, তা যারা নাকি নিজেরাই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হিসেবে আসতে চাইছে, তুমি তাদের জন্য কি সাজেশন তোমার রয়েছে? না, আমি সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট, যেটা সবাইকে বলতে চাই, সেটা হচ্ছে যে যদি সে ফিল্ম ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড ছবি বানাতে চায়, তারা কিন্তু একটু পড়াশোনা করতে হবে, টেস্ট পেপার সলভের মতো। যেরকম করে টেস্ট পেপার সলভ আমরা করি, সেরকম করে টেস্ট পেপার সলভ করতে হবে। এই টোটাল ধরনের ছবি দেখতে হবে। এই কানসে আমাদের সিনেমা দেখানো হচ্ছে, আদৌ কিন্তু ওটা কানসে ফিল্ম মার্কেট, ওটা ফিল্ম বাজার, ওটা লাইক মার্কেটে উই আর প্রেজেন্টিং আওয়ার ফিল্ম, অ্যান্ড দ্যাট হ্যাজ বিন বার্লিনে ফিল্ম বাজারে হচ্ছে, কিন্তু লোকে বলছে আমার সিনেমা বার্লিনে গেছে, কানসে গেছে। ফিল্ম বাজারে ছবি যাওয়া আর ওই 10 জনের সিলেকশন হওয়া নিয়ে ওর মধ্যে ঢোকার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ। মানে বাজারে পাঠাতে পারি, ফিল্ম বাজারে 6000 রুপিস ইট কস্ট ইন্ডিয়ান কারেন্সিতে, কিন্তু সেটা মানে না যে আমার সিনেমা কানসে আছে। তো উই নিড টু স্টাডি মোর, আমাদেরকে আরও অন্যরকম এক্সপেরিমেন্ট করতে হবে, নতুন রকমের ছবি বানাবার চেষ্টা করতে হবে। ওই ছবিগুলো কি চায় ওরা, ওটা জানতে হয়। ওদেরও কিন্তু কিছু কিছু থিমস থাকে, সেটাকে রিপ্রেজেন্ট করে নিজের মতন করে। অ্যাকচুয়ালি জানেন তো, আমি আরও ভালো করে বলবো, আমি একজন ফিল্ম মেকার যদি হই, সবাইকে না, মানে আমি তো কাউকে অনুসরণ তো করবই, কিন্তু গল্পটাকে আমার মতন করে বলতে হবে। যদি আমি একটা লক্ষ্য নিয়ে যাই না, আমাকে ওইখানে পেতেই হবে, তাহলে কিন্তু আমি কোনোদিন ওখানে পেতে পারবো না। আমি ওই যে বললাম টেস্ট পেপারের মতন এই ছবিগুলো দেখে আমি শিক্ষাটা অর্জন করতে পারি, আমি আরও ভালো শিখতে পারি, হাউ টু টেক শটস, বেটার শটস। কেন সিনেমার শর্ট টেকিং আর সিরিয়াল বা মনে করুন যারা মানে ওটিটি শর্ট টেকিং, অল আর ডিফারেন্ট। কিন্তু কমার্শিয়াল সিনেমার শুটিং কিন্তু ডিফারেন্ট। তাই জন্য আমাকে ওই জায়গাটা যেতে হলে আমাকে ওইগুলোকে শিখতে হবে। আমার এখন আরও শেখা বাকি আছে। খাঁচায় বন্দি পাখি যখন থাকে, খোলা আকাশ দেখে ডানা মেলে। রুদ্রজিতের কাছে সিনেমা হলো খোলা আকাশ। সেখানে কি সে ডানা মেলতে পছন্দ করে, না তার জীবন পিঞ্জর বন্দি? পিঞ্জর বন্দি সবাই, আমিও পিঞ্জর বন্দি, কিন্তু এটা না আমার কাছে একটা চ্যালেঞ্জ। প্রত্যেক দিনই কিন্তু আমি একটা নতুন খাঁচায় নিজেকে বন্দি করে রাখি। এটা কিসের চ্যালেঞ্জ? এই খাঁচাটা একটা নতুন কিছু আরও অ্যাচিভ করা। আমার এখন পিঞ্জর হচ্ছে এই ছবিটা রিলিজ করে যেন লোকে ভালোবাসে। এরপরের হবে যে নেক্সট ছবিটা যেন আরেকটা ভালো জায়গায় আমি যেতে পারি তার খাঁচাতে। কষ্ট তো আছেই একটা, অবভিয়াসলি আমার নিজের একটা সংসার আছে, আমার ডাক্তারিও তো করতে হবে, তো তার মধ্যেখানে সময়টাও বার করতে হবে। মেয়ে কলেজে পড়ে, ওয়াইফ ও সারাদিন রাত্রির খাটছে, সকালবেলা 6টার সময় গিয়ে রাত্রিবেলা 11টা-12টা পর্যন্ত খেটে আসছে। তো অবভিয়াসলি আই হ্যাভ টু সাপোর্ট মাই ফ্যামিলি অলসো। তো সবার মধ্যেখানে বার করে আবার আমাকে নিজেকেও এগিয়ে যাওয়ার রাস্তাটাও তৈরি করতে হবে। তো খাঁচার মধ্যে তো বন্দি থাকতেই হবে আমাকে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে হবে। একটা সময় সিনেমার প্রাইম টাইম স্ক্রিনিং নিয়ে যে বিতর্ক ছিল, এখন পরিচালক এবং প্রযোজক হিসেবে দুজনকেই বলছি, তোমরা কতটা আশাবাদী? এটা ও আমার থেকে বেশি বলতে পারো, আমি এখনো জানি না, এটা কোনো রপ্ত হয়নি আমার এখন। অ্যাকচুয়ালি প্রাইম টাইমটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট প্লে করে। মানে আজকেও সকালে আমাদের যে ডিস্ট্রিবিউশন করছে তার সঙ্গেই কথা হচ্ছিল, কারণ বাংলা ছবির না একটা সার্টেন টাইম আছে। প্রত্যেকটা ছবিরই আমার মনে হয় কিছু সময় আছে, যে সময়ে সেই টার্গেট অডিয়েন্সটা সেই ছবি দেখতে চায়, ঠিক আছে? এবং আমি আমার অ্যানালিসিস থেকে দেখেছি যে আমাদের বাংলা ছবি দেখারও কিন্তু কিছু সময় রয়েছে হলে, সেই সময়গুলোতে সব থেকে বেশি অডিয়েন্স কিন্তু
হলে ছবিটা দেখতে যায়, ঠিক আছে। তো সেই জায়গাটা থেকে ওই টাইমগুলোতে ছবিটা পেলে সেই ছবিটা যতটা মানুষের কাছে রিচ করতে পারে, অন্য সময়গুলো ভ্যারিয়েশন করলে সেখানে কিন্তু এই যে আমরা মানুষের ভিড় হওয়ার যে একটা পরিসংখ্যান বলি, সেটা কম বেশি হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইম টাইম ম্যাটার করে। আর তার সঙ্গে যেটা আরও ম্যাটার করে আমার যেটা মনে হয়, তুমি একটু আগে যেহেতু আমাকে পরিবর্তন নিয়ে জিজ্ঞেস করছিলে, যদি সত্যি পরিবর্তনের জায়গা থেকে এবং অগ্রগতির দিক থেকে বলতে হয়, প্রাইম টাইম এবং নাম্বার অফ শোজ বৃদ্ধি এক একটা হলে, মানে একটা হিন্দি ছবি এলে যদি তাকে 6টা থেকে 7টা করে শো দেওয়া যায়, নিজের রাজ্যে নিজের বাংলা ছবির একটা শো পেতে মানে আমাদের প্রায় পায়ের তলার মানে চটি ছিঁড়ে যায় আর কি, ঠিক আছে। তো একটা না, মানে একটা ছবিকে প্রথম সপ্তাহে অ্যাটলিস্ট 2 থেকে 3টে শো দেয়া হোক, এবং সেই 2 থেকে 3টে শোতে দর্শকের কাছে পৌঁছতে দেয়া হোক ছবিটাকে, তারপরে ছবিটা ছবির মতো করে নিজের জায়গা করুক। সুতরাং প্রাইম টাইম এবং নাম্বার অফ শোজ দুটোই খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। একটা মানুষ এই যে ও যেমন 2017 থেকে একটা স্বপ্নকে বুনেছে, সেটা আজকেও মানুষের কাছে তুলে ধরছে, এবং সেই তুলে ধরার সময়টা যে যারা তুলে ধরছে তারাই শুধু জানে কিন্তু কি অক্লান্ত পরিশ্রমের পর সেই ফসলটা এবার মানুষকে দেখা মানে সেই স্বাদটা দেবে আর কি। এবার সেখানে যদি তাকে লিমিটেড করে দেওয়া হয়, সেটা না সাংঘাতিক একটা মানে ক্রিয়েটিভিটির জায়গা থেকেও বেঁধে দেয়া। তো আমার মনে হয় যে সেইটার গুরুত্বও আছে, এবং সেটা যাতে আরও বেশি বাড়ে সেটা নিয়েও ভাবনা চিন্তার দরকার আছে। রুদ্রজিৎ তার অনিমেষকে অসংখ্য ধন্যবাদ। Thank you so তোমরা much. এখন ছবির প্রচারের কাছে ভীষণ ব্যস্ত, তবুও আমাদের চ্যানেলের অফিসে এসেছো। অনেক অনেক শুভেচ্ছা রইল, ছবি যেন সফল হয়। থ্যাংক ইউ সো মাচ।